শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলে বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন আজকে একজন নতুন মুখ, শাহরিনা চৌধুরী শম্পা। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি শাহরিনা চৌধুরীর কাছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে জায়ানন্দিনী টেলে বাংলা চ্যানেলে এসে? ভালো তো অবশ্যই, নতুন রকমের অভিজ্ঞতা, ছোটবেলার কথা মনে হচ্ছে আর কি। ছোটবেলার কথা মনে হচ্ছে? ছোটবেলা বলতে তখন টিভিতে প্রোগ্রাম করতাম যখন, ডিআইটিতে, বিটিভির স্টুডিওতে, বিশাল বিশাল লাইটের মাঝখানে, সেই কথা মনে হচ্ছে আমার এখন। যদি আপু একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন যে কেমন ছিল সেই দিনগুলো আপনার কাছে? নিঃসন্দেহে রঙিন ছিল। ভালো লাগাগুলো এত বেশি ছিল তখন, উড়ে উড়েই বেড়াতাম। হ্যাঁ, সত্যি কথাই। এবং প্রতি সপ্তাহেই হয়তো একটা করে অনুষ্ঠান করতাম। সেই জন্য অভিজ্ঞতার ঝুলিটা টিভি স্টুডিওর একটু বিশালই। কবিতার সাথে তো নিশ্চয়ই জড়িত আপু আপনি, এবং যে প্রোগ্রামগুলো করতেন সেগুলো কবিতাই হতো না, নিশ্চয়ই। তখন আসলে ছোট ছিলাম। হ্যাঁ, আমার প্রথম বিটিভির অনুষ্ঠানটা ছিল নাচ দিয়ে। আচ্ছা। হ্যাঁ, তো আমার ছোট ফুপু ছিল অ্যানাউন্সার, আবেদা মোজাম্মেল। তো ফুপুর কাছ থেকে শেখা নাচ আর কি। এত ছোট ছিলাম তখন যে ওই ক্যামেরা, লাইট, এত কিছুর মাঝখানে কিছুতেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো আমার বারবার তাল কেটে যাচ্ছিল। তো তখন প্রোডিউসার ছিলেন কাজী কাইয়ুম। তো কাইয়ুম আঙ্কেল আমার ফুপুকে বলল যে ও তো পারছে না, ওর পায়ের ঘুঙরুটা খুলে ফেলো, খুলে তবলচির কাছে দাও, আমি বাজাই। তো তবলচি তবলা বাজাচ্ছে আর উনি ঘুঙরুটা বাজালো, আমি তখন নাচলাম আল্লাহ মেঘ দে পানি দে। তখন অনেক ছোট, খুব বেশি হলে বয়স আমার তখন 6 হবে, 6 কি 7। খুবই সুন্দর একটা অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। আর যতটুকু বোঝা যাচ্ছে আপনি একজন সুকণ্ঠী। তো আপনার এই সুন্দর কণ্ঠে আপনার প্রথম একটি কবিতা শুনতে চাইবো। কোন কবিতাটা আমাদেরকে শোনাবেন? আমি আমার লেখা একটা কবিতা পড়ি। জি অবশ্যই। আমার কবিতার নাম লাল টিপ। শেষ যেদিন দুজনার দেখা হয়েছিল, সময়টা ছিল গোধূলির। প্রকৃতি সিঁদুর রঙে রাঙালেও আমাদের মনে সুখ ছিল না, ছিল বিচ্ছেদের বাঁশির সুর। তোর পছন্দের লাল টিপ আর লাল রেশমি চুড়িতে নিজেকে সাজাতে পারিনি সেদিন। আজীবন লালন করেছি যে স্বপ্ন, তা ভেঙে চুরমার হয়েছে এক নিমেষেই, অভিমান আর মিথ্যে জেদের কাছে। অঙ্গীকার ছিল ধূসর চুল চামড়ার কুঞ্চনেও দুজন দুজনাকে ছেড়ে যাব না। অঙ্গীকার ভুলে পারিনি, পারিনি দুজন দুজনার কাছে থাকতে। আমি এখনো গোধূলিতে লাল চুড়ি লাল টিপে নিজেকে সাজাই, শুধু তোর আসবার মিথ্যে প্রতীক্ষায়। যত দূর দৃষ্টি যায় চেয়ে থাকি আনমনে, খুঁজে ফিরি হারানো সুখগুলো, ডুবে যাই বিদায়ী সূর্যের সাথে অমলিন মধুময় স্মৃতির মাঝে। দিব্যি দেখি প্রকৃতির চাদরে মোড়ানো আমাদের খুনসুটিগুলো আজও আজও উচ্ছ্বসিত হয়ে গোধূলির লাল টিপের পরশে। অপূর্ব একটা কবিতা শুনলাম আপনার কণ্ঠে। আম, এখন যদি আপু আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার লেখালেখির যে যাত্রাটা এটা শুরু হয়েছিল কিভাবে? আসলে লেখালেখিটা আমার সেই ছোটবেলার থেকেই, আমার ডায়েরি লেখার খুব অভ্যাস ছিল। এটা আমার মার আদেশেই করা হতো, মানে প্রত্যেক দিনের দিনপঞ্জি ওটা লিখতেই হতো। তো সেই থেকে শুরু আর কি, এবং আম্মা কারেকশনও করতো। হ্যাঁ, তো তারপরে স্কুলের ওয়াল ম্যাগাজিন লেখা,
ধীরে ধীরে হারিয়ে গেছিল লেখা। সংসারের চাপে আর হয়ে ওঠে নাই। শুধু কি সংসারেরই চাপ, নাকি এখানে আরো কোনো প্রতিবন্ধকতা ছিল? না, ঠিক অন্য কিছু আর ছিল না। আম, আমি এই প্রসঙ্গে একটু বলি। জি। সেটা হচ্ছে আমার পড়ালেখাতে একটা বিশাল গ্যাপ আছে। তো আমি ম্যাট্রিক যখন দেই, আমার বাবা অসুস্থ হলেন, আমার মাও অসুস্থ হলেন। তো যার কারণে এর পরবর্তীতে আমার আর কলেজে যাওয়াটা শুরু হয়নি। ভর্তি হয়েছিলাম, বাট আমি আর আগাতে পারিনি সংসারের জন্যই। আমার একটা ছোট বোন ছিল, ও আমার অনেক ছোট। আমি যখন ম্যাট্রিক দিই তখন হয়, মূলত তাকেই রাখার জন্য। তো এরপরে আমার বিয়ে হয়ে যায়। আব্বা অসুস্থ বিধায় আব্বা তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিলেন। তো বিয়ে হওয়ার পরে আমি যখন আমার প্রথম সন্তানের মা হলাম, কেন জানি মনে হচ্ছিল আমার জীবনটা থমকে গেছে। আমি মোটামুটি পড়ালেখায় ভালোই ছিলাম, যে আমার সাথের যারা ছিল তারা কোথায় কোথায় চলে গেছে, আমি এই সংসারের মধ্যেই সীমাবদ্ধ। খুব সাহস করে আমার সাহেবকে বললাম। তো এই জায়গাটা আমি সবসময় আমার সাহেবকে সেলুট দেই এবং খুবই শ্রদ্ধা করে তাকে আমি স্মরণ করি, তার নামটা, যে সে আমাকে আর বাধা দেয়নি। তা আমার কলেজ শুরু হলো, তারপর আর পিছিয়ে ফিরে তাকাইনি। তো ম্যাট্রিকের 10 বছর পরে আমি ইন্টারমিডিয়েট করেছি। আমি সরেয়া সরেয়া ক খ সবই মোটামুটি ভুলে গিয়েছিলাম। তারপরে অনার্স মাস্টার্স করলাম, একদম শেষে বিএড। তো বিএড যখন করি, লাস্ট পরীক্ষার দিন আমার সাহেব আমার পিঠে হাত রেখে বলছিল যে এটাই যেন শেষ পরীক্ষা হয়, আর যেন পরীক্ষা না হয়। তো ঘটনাক্রমে আমার আর এমএডটা করা হয়নি, জানি না সুযোগ হলে করবো কিনা। এই আমাদের শুভকামনা আপনি যেন এমএডটাও করতে পারেন। এই পর্যায়ে আপু, আপনার লেখা আরো একটি কবিতা শুনতে চাইব, কোনটা শোনাবেন আপনি? নিঃসঙ্গ জ্যোৎস্না। হেমন্তের কুয়াশা ঢাকা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে, বারান্দার গ্রিল ধরে একাকী দাঁড়িয়ে জ্যোৎস্না দেখি। যত দূর দৃষ্টি যায় কেবলই মনে হয় সারা জ্যোৎস্না জুড়ে ছড়িয়ে আছে তোমার উষ্ণ স্পর্শ। তুমি মাতিয়ে রেখেছ জ্যোৎস্নাকে তোমার চিরচেনা সেই ভুবন ভোলানো হাসিতে। হাত বাড়িয়ে আলতো করে জ্যোৎস্নাকে জড়িয়ে নেই, অনুভবে খুঁজে পাই তুমি লুকিয়ে আছো ওই রূপালী চাঁদের মাঝে। নিঃসঙ্গ জ্যোৎস্নার আলোয় একাকিত্ব ডুবিয়ে শুধু তোমার কথাই ভাবি। অন্তর্যামী জানে কি অবলীলায় আলোকিত আকাশ জুড়ে তোমার ছবি কেবল মনে মনে আঁকি। অপেক্ষমান প্রেমমত্ত অন্তর আধারিয়ার সুখ ছড়াবে রূপালী ভালোবাসার পূর্ণ জ্যোৎস্নায়। স্নাত দুঃখ চাপা বুকে ঘুম ভাঙা চোখ নিঃসঙ্গ জ্যোৎস্নায়, তাই কেবলই তোমায় খোঁজে। ধন্যবাদ। অপূর্ব আপু, অসাধারণ অসাধারণ একটা আবৃত্তি শুনলাম। আচ্ছা, এই পর্যায়ে আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে একটা বিশাল গ্যাপ গেছে করোনাকালীন সময়। সেই সময়টাতে আপনার লেখালেখি নিয়ে কি ধরনের ইয়ে ছিল, মানে আপনি লেখালেখি নিয়ে তখন কি করছিলেন? একদম ভালো প্রশ্ন করেছেন। আর করোনার সময়টা আসলে গৃহবন্দী জীবনে একদম হাঁপিয়ে উঠেছিলাম। সেই সময় মূলত আমার লেখালেখিটা আবার শুরু হয়। এই যে জ্যোৎস্না, এই যে গোধূলি। আমি খুব প্রকৃতি প্রেমিক মানুষ এবং আমি ছবি তুলতে খুব ভালোবাসি। ছবি তুলতে বলে নিজের তো তুলি, প্রকৃতির ছবি। আর কেন জানি না, মানে প্রকৃতির ছবি তুলেই আমার ওটার উপরে বেস করে আমার লিখতে খুব ভালো লাগে। প্রকৃতির উপর বেস করে? হ্যাঁ, ওটার সাথে, প্রকৃতির সাথে আমি মানব জীবনের
ভীষণ সাদৃশ্য খুঁজে পাই। যেমন? আমার ম্যাক্সিমাম লেখাই যদি দেখো তাহলে দেখবে যে এই আকাশ বাতাস সমুদ্র ঢেউ এগুলো নিয়েই আমি ওখানে পরতে পরতে মানুষের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাই। এবং আমি কক্সবাজারে গেলাম, সেখানে ছবি তুললাম, যত সমুদ্রের ছবি তোলা হয়েছে আমি ওখানে বসেই 2-4 লাইন লিখেছি। ওটার সাথে আমার মূলত আমি ভার্চুয়ালি যে গ্রুপগুলোর সাথে সংযুক্ত আছি, আমার ওখানে সবসময় আমার নিজের তোলা একটা ছবি, তার সাথে আমার লেখাটা যায়। প্রকৃতির মাঝে সবচেয়ে বেশি পছন্দ কি? জ্যোৎস্না নাকি অমাবস্যা নাকি পাহাড় নাকি সমুদ্র, কোনটা? কঠিন প্রশ্ন। অমাবস্যা আমার ভালো লাগে না। আধারকে আমি খুবই ভয় পাই, ওখান থেকে আমি দূরে থাকতে চাই। জ্যোৎস্না আমার খুব প্রিয় একটা জিনিস। পূর্ণিমার রাত, ছোটবেলায় আমার বাবার সাথে ছাদে পূর্ণিমার রাতে হাত ধরে ধরে হেঁটে বেড়াতাম, এটা আমার খুব মনে পড়ে। আর আব্বা তখন এত সুন্দর সুন্দর গল্প করতো, খুব মিস করি আব্বাকে। আমি এখনো পূর্ণিমায় নিজের বারান্দায় বসে ওই যে বললাম হাত বাড়িয়ে জ্যোৎস্নাকে আসলে হাতে নিতে চাই। এই পর্যায়ে যদি আপনাকে এই প্রকৃতি নিয়ে, জ্যোৎস্না নিয়ে কোনো কবিতা বলতে বলা হয়, আপনি কোনটা শোনাবেন আমাদেরকে? আমার লেখা এটা, মেঘে ঢাকা চাঁদ। ঠিক আছে। আমি তোমার কাছে মেঘে ঢাকা চাঁদের মতোই রয়ে গেলাম। জীবনের অনেকটা পথ পার হলো কেবল লুকোচুরি খেলে। মোম জোছনার চাদর দিয়ে তোমায় জড়াতে চেয়েছিলাম আপন করে। তুমি তুমি জ্যোৎস্না উপেক্ষা করে সূর্যের তাপে পুড়িয়েছ নিজেকে। কি পেলাম, কি হারালাম, সেই হিসেবে সময় অপচয় নাই বা করি। তবে জেনে রাখো, জীবন পাতার সব স্মৃতি ব্ল্যাকবোর্ডে লেখা হয় না, চাইলেই তা মুছে ফেলতে পারবো না। কখনো না কখনো সেই স্মৃতি তোমায় দহন করবেই। যতটা দূরে আমায় সরাবে ততটা আঁচড় তোমার হৃদয়ে দাগ কাটবে। মর্মে মর্মে অনুভূত হবে তুমি কি হারালে। এ জীবনে যে মেঘে ঢাকা চাঁদকে উপেক্ষা করে, ভরা পূর্ণিমা সে উপভোগ করতে পারে না। আমি সেই মেঘে ঢাকা চাঁদ হয়েই রইব তোমার জীবনে। ধন্যবাদ। অপূর্ব। আপনার লেখা যতই শুনছি ততই বলতে পারেন যে ডুবে যাচ্ছি আপনার লেখায়। ওই যে আচ্ছা, প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতি, আপনি একজন প্রকৃতি প্রেমী মানুষ। হ্যাঁ। বাবার কথা যেহেতু বললেন, সেখানে একটু প্রশ্ন করব বাবাকে নিয়ে। বাবার সাথে যখন হেঁটে বেড়াতেন হাত ধরে, তখন বাবার সাথে কি, মানে কেমন ধরনের গল্প হতো? কি গল্প বলতেন? আমার বাবা গান করতেন নিজের মনের মতন করে। আব্বা তখন বুঝি নাই, এখন রিয়ালাইজ করি যেটা, আব্বা অনেক মানে উপদেশমূলক কথাগুলো তখন বলতো, কিন্তু ভিন্ন বুঝতে আঙ্গিকে। পারতেন না, বুঝতে পারা যেত না অপর দিয়ে। যেমন জ্যোৎস্না রাতের একটা কথা আমার খুব মনে আছে। আব্বা একবার বলেছিল যে, মা, এই যে জ্যোৎস্নার আলো, আমাদেরও কিন্তু এখন তোমার যে বয়স, তোমার বয়সে এখন চোখে কিন্তু এরকম একটা রঙিন চশমা আছে। তুমি যা দেখবে তাই তোমার কাছে রঙিন লাগবে, কিন্তু দেখাটা নিজের মতন করে দেখবে, মাঝে মাঝে চশমাটাকে খুলবে, কোনটা রঙিন কোনটা সাদা কালো বুঝে তা দেখবে। আব্বা তখন ওই বয়সে কি বোঝাতে চেয়েছিল আমি আসলে বুঝি নাই, এখন পরে সেটার মর্ম উপলব্ধি করেছি। আর আব্বা খুব গানপ্রেমী মানুষ ছিলেন। আমাদের বাড়িতে সকাল নামাজের পরেই গান শুরু হতো সিলনে, আম্মা গান শুনতেন। আব্বা খুব বেশি হেমন্তের গান শুনতেন আর মান্নাদের। খুব ভাল লাগতো, আব্বার সাথে হাঁটতাম আর গান করতাম। অন্যরকম স্মৃতি। আরেকটা মজার কথা বলি, জ্যোৎস্না যখন, মানে পূর্ণিমার চাঁদটা যখন হয়, আমাদের ছাদে বড় ডিশের মধ্যে পানি রাখা হতো।
আচ্ছা। হ্যাঁ, মানে ঠিক ওই চাঁদের রিফ্লেক্টটা ফেলানোর জন্য। তো ওইটা যে কি এনজয় করতাম আমরা ভাই বোনরা, এটা আম্মা করতো। আমিও না আমার বাচ্চাদের সাথে করি। করি বলতে ওরা যখন ছোট ছিল তখন আমি যখন আমার বাবার বাড়িতে যেতাম এরকম করে ওদেরকেও আমি দেখাতাম। এটা খুব মানে ভালো লাগাটা কিরকম এটা বোঝানো যাবে না। ওই সমুদ্রের ঢেউয়ের মতন, নদীর ঢেউয়ের মতন বোলের পানিটা একটু দোল খাচ্ছে, তার মধ্যে চাঁদের আলোটা এসে পড়ে, কখনো কখনো চাঁদটাও দেখা যেত। এটা অন্যরকম ভালো লাগা ভীষণ। খুবই সুন্দর, এবং প্রথমবারের মতো আমি শুনলাম যে চাঁদের রিফ্লেকশনটা যেভাবে করে হাইলাইট করা যায় আর কি। তো আপু, এই ক্ষেত্রে এই পর্যায়ে আপনার আরো একটি আবৃত্তি শুনতে চাবো। আচ্ছা, এবার আমি আমার খুব পছন্দের একটা কবিতা। আমি একটু প্রেমিক মানুষ, হ্যাঁ, আচ্ছা। তো ওই ধরনের কবিতাগুলোই আমার খুব ভালো লাগে। আমার রুদ্র গোস্বামী আমার খুব প্রিয় একজন লেখক, ওনার একটা লেখা পড়ছি। আচ্ছা। কেউ একটা তো চাই, কেউ একটা তো চাই, টিপ সরে গেলে আয়নার মতো বলবে, টিপ বাঁকা পড়েছ, চোখের কাজলে লেপটে গেলে ধরিয়ে দেবে। কেউ একটা তো চাই, পিছু ডাকবে, বলবে সাবধানে যেও। কেউ একটা তো চাই, ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে, অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি। কেউ একটা তো চাই, ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে বোকা মেয়েটা। আর কিছু ভালো রাখা, যত্ন নিও। কেউ একটা তো চাই, খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও। কেউ একটা তো চাই, হাওয়ার শিশের মতো কানে এসে বলবে আমাকে ছাড়া কারো প্রেমে পড়তে নেই। কেউ একটা তো চাই, শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাকে লুটতে আসা ডাকাত স্মৃতি। কেউ একটা তো চাই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম। কেউ একটা তো চাই, কাছে থাকবে তুমি বললেই যেমন দুঠোঁটে দুঠোঁট মেশে। কেউ একটা তো চাই, কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতো হবে। ধন্যবাদ। শাহরিনা আপুর কণ্ঠে অসাধারণ একটি আবৃত্তি আমরা শুনলাম। আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যদিও শেষ করার কোনো ইচ্ছে নেই, তবুও শেষ করতে হচ্ছে। এবং আজকের কবিতার আসরটি শেষ হবে শাহরিনা আপুর আরেকটি কবিতা দিয়ে। তার আগে প্রিয় আপু, আপনি যদি আমাদের জায়ানন্দিনীর দর্শকদেরকে কিছু বলতে চান। আমি প্রথমে জায়ানন্দিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ তো থাকছেই, নিরন্তর ধন্যবাদ থাকছে সবার জন্য, এখানের কলাকুশলী যারা আছে, বিশেষ করে আমার এই ছোট বোন দ্যুতিকে, জায়ানন্দিনীর সকলকে, সকলের জন্য আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো। আর এখানকার শ্রোতা পাঠক সবার উদ্দেশ্যে আমার বলা, আমরা বইয়ের সাথে বন্ধুত্ব করব, সখ্যতা করব খুব নিবিড়ভাবে। বইয়ের মতো বন্ধু আসলে আর কেউ নাই। অনেক কিছু আমরা বই থেকে পাই পড়তে পড়তে। এই যে আমি 10 বছরের ব্যবধানে যে আবার নতুন করে আমার শিক্ষা জগৎটাকে আবার এগিয়ে নিয়েছি, সেটার পিছনে তো এই বইই ছিল। তো আমরা বইয়ের সাথে সবাই আন্তরিক হব, আর আমাদের মতন ক্ষুদ্র যারা লেখক এই সবে লিখছি, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের কবিতাগুলো পড়বেন, ভালোবাসবেন। ধন্যবাদ। এ পর্যায়ে একটা প্রশ্ন ছিল, আপনার কোনো লেখা
নিশ্চয়ই বইতে প্রকাশ পেয়েছে, বইগুলোর নাম যদি বলতেন আমাদেরকে। ঠিক বইগুলো বলা যাবে না। আমার প্রথম কাব্যগ্রন্থ যৌথ। হুম হুম। আহ, আমাদের প্রায় 21 জন লেখকের লেখা একসাথে চারু কাব্যগ্রন্থে এসেছে। তো এটার আমি বইটা নিয়ে আসলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, তো আশা করি সামনে আরেকটা বই আসবে, সেটাও আমাদের যৌথ লেখাই। তো এই যে এইভাবে ভালোবেসে অনুপ্রেরণা হয়ে সবাই সাথে থাকবেন, আর দোয়া করবেন যেন আমি নিজে এককভাবে একটা বই প্রকাশের পদক্ষেপ নিতে পারি। ইনশাআল্লাহ আপনার ইচ্ছা পূরণ হোক। একেবারে শেষ পর্যায়ে আরো একটি কবিতা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব। এটাও আমার লেখা, জীবন সায়ান্নে। এই কবিতাটা লিখেছিলাম আমি, ওই যে বললাম ছবি তুলি প্রকৃতির একদম শেষ লগ্নে, গোধূলির শেষ লগ্নে যখন সূর্য ডুবে যায়, সেই সময় একটা ছবি তুলেছিলাম, ওটার উপরে বেস করে আমি লিখেছিলাম। অবেলায় গোধূলির শেষ লগ্নে পথ চলতে হঠাৎ দেখা তোমার আমার, কি যেন এক মোহময় মায়া ছুঁয়ে গেল মুহূর্তে সমস্ত হৃদয় জুড়ে। কি অদ্ভুত, কি অদ্ভুত এই জীবনের হিসেব। জীবন সায়ান্নে এসে একে অপরকে খুঁজে পেলাম নিজেদের মতো করে। চামড়ার কুঞ্চনে মনের কুঞ্চন ঘটেনি আমাদের, তাই তো তোমার উষ্ণ সান্নিধ্যে তরঙ্গ বয়ে যায় আমার হৃদয় সরোবরে। বুকে চাপা ধূসর কষ্টগুলো তোমার সান্নিধ্যে সুখ খুঁজে বেড়ায় আপন মনে। স্বপ্ন বুনি না, স্বপ্ন বুনি না, স্বপ্ন পূরণ হবে না বলে, তবুও স্বপ্ন হাতছানি দেয় আমায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের কবিতার আসর আজ এ পর্যন্তই। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।